নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম বিদ্যেধরী। শুরু করছি আজকের গল্প বিদ্যেধরী। ভোজেনবাবু আজও নাঙ্গা তক্তপোষে উবু হয়ে বসে আছেন। চারিদিকে ছড়ানো হাজারটা দরখাস্ত, পোস্টার, ইস্তাহারের বয়ান, নোটিশ, দলিলের কপি। ভোজেনবাবুর চোখে খয়েরি ফ্রেমের পুরনো চশমা, গালে দাড়ি, গায়ে ময়লা হাতাওয়ালা একটা গেঞ্জি, বাঁ হাঁটুর কাছে একটা চায়ের কাপ শুকনো পড়ে রয়েছে অনেকক্ষণ। চা ওলা ফের চা দিতে এলে ওটা নিয়ে যাবে। ভোজেন কারোর নাম হতে পারে না, নয়ও। ভোজেনবাবুর আসল নাম ব্রোজেন, ডাক নাম ভজন। এই দুই নামের দোটানায় পড়ে লোকে একটা আপোষ সভা করে নিয়ে ওই বিটকেল ভোজের নামটা তৈরি করে নিয়েছে। অসুবিধে হয় না, ভোজেনদা বলে ডাকলে ভোজেনবাবুই সাড়া দেন। তা বলতে গেলে বগলা বগলা এই ভোজেনবাবুর হাতেই মানুষ। বগলার বাপ হলো শ্যামগায়েন। কপাল দোষ বলে একটা কথা আছে না, তা সেই কপালের দোষেই হাজারে হাজারে লোক যেমন ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছে বা নিষ্কর্মা হয়ে ঠুঁটো জগন্নাথ, শ্যামগায়েনও তাই। 4 কাঠা মোটে জমি জুটেছিল এক মুরব্বির দৌড় ধরে। কাঠখড় তবু কম পোড়াতে হয়নি সেই জন্য, কিন্তু সেই 4 কাঠারই কি বা বাহার। বছরে একটা চাষও দিতে পারে না, জলেই মোটে। তারপর ফের হা ভাত, জো ভাত, শাক পাতা সম্বল, দানা জোটানো দায়, ভিক্ষেও অমিল। বাড়ির এই অবস্থা দেখে হারা উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল বগলা। 5 মাইল হেঁটে স্টেশন, বিনা টিকিটের ট্রেন ধরে এই শহরে। গায়ে গতরে বগলা কিছু খারাপ ছিল না। আলুর আড়তে মোট বইল কিছুদিন, হাট খোলা ঝাঁটপাট দিত। তারপর শ্রীদাম নস্করের ভ্যান রিক্সা চালানো। সইফুল বলে একজন বন্ধু জুটেছিল, বিড়ি কারখানায় কাজ করত। সেই একদিন নিয়ে এলো ভোজেনবাবুর কাছে, হাত জোর করে বললে, এর একটা ইল্লে করে দিতে হবে আজ্ঞে। সেদিন ভোজেনবাবুর খুব তিরিক্ষে মেজাজ। ফিসফা শোনা গেল ঘন্টায় ঘন্টায় চা না খেলে নাকি তার কাজে মন লাগে না। তা ভোজেনবাবুর ঘরের উল্টো দিকে করালির চায়ের দোকান। দোকানেরও বলিহারি, একটা টিনের খাপড়া, তার কোনো ছিঁড়ি চাঁদ নেই। একটা গুলের উনুন আর কয়েকখানা কাচের গিলাস আর সসপ্যান, সব কটারই মরকুটে দশা। সেই করালি ঘন্টায় ঘন্টায় ভোজেনবাবুর চা দিত। তা 2 দিন হলো করালি জ্বরে পড়েছে, চা বন্ধ। ভোজেন নাক সিটকে বগলার দিকে চেয়ে বললেন, চা বানাতে পারিস? বগলা পারে না, কিন্তু সে কথা কবুল না করে শুধু একখানা হু দিল। যা, তবে ওই উনুনটা ধরিয়ে একটু চা করতো। উনুন ধরানোটা বগলার আসে, তা সেটা ধরাতে বেশি মেহনত করতে হলো না। প্রথমটায় লিখাটা একটু কড়া হলো বটে, কিন্তু ভোজেন খুশি। ভগবানের নানা রকম দয়া আছে, সবটা দয়া বলে বোঝা যায় না। বগলার উপরে যে দয়াটা হলো সেটা সেই রকম। করালি আর জ্বর থেকে উঠলই না, দিন 10 ভুগে শিঙে ফুকল। বগলা চায়ের দোকানে বহাল থেকে গেল। বিক্রি বাটা তেমন কিছু আহামনি নয়। ভোজেনবাবুই দিনে অন্তত 14-15 কাপ চা খায়। শ্যাঙাত্রা খায় 30-40 কাপ, আর উমেদার যারা আসে
তারাও খায় কখনো সখনো। আর ছুটকো ছাটকা বিক্রিও কিছু আছে, তাতে বড় কম হয় না বগলা। খরচাপাতি বাদ দিয়ে দিনে শতখানেক আয়, বড় কম কথা নয়। বলতে কি, এত টাকা জীবনে তার বাপও নাড়াঘাটা করেনি। পার্টি করতে গিয়ে ভোজনবাবুর আর বিয়ে বসার সময় হয়নি। তা বলে বাড়িতে আত্মীয় স্বজনের অভাব নেই। মস্ত বাড়িতে বিস্তর লোক। ভোজেনের 3 ভাই, গজেন, নগেন আর বরেন। তাদের কাচ্চা বাচ্চা এন্ডি গেন্ডি মেলাই। ভোজেনের সঙ্গে ভিতর বাড়ির বিশেষ সম্পর্ক নেই। নগেনের বউ ফুলি বৌদি একদিন নগুলাকে ভিতর বাড়িতে ডেকে নিয়ে গিয়ে বলল, দিব্যি তো করালির দোকানটা গাপ করে বসে আছিস, বলি ভাড়া টাড়া দিস? কার জমি, কার খাপড়া, ভাড়া কাকে দিতে হবে? বগুলা তার কিছুই জানে না। মাথা চুলকে বলল, আগে ঠিক গাপ করিনি। ভোজনবাবু বললেন, তাই চা করে দি, এই আর কি। ফুলি বৌদি চোখ পাকিয়ে বলে, তা শুধু চা বানালেই হবে? আর কিছু বানাতে জানিস না? ফুলুরি, পেঁয়াজি, বেগুনি? বগলা ভারী আতান্তরে পড়ে বলে, আগে সে পারা যায়, কিন্তু শোন, বিকেলের দিকটায় আমার একটু ওসব খেতে ইচ্ছে করে। কাল থেকেই শুরু কর, বেশ ঝাল ঝাল মুড়মুড়ে হয় যেন। কাকে খুশি রাখতে হবে, কাকে চটালে চলবে না, এসব বগলার জানা নেই। তবে সে বিকেলে কড়াই কিনে আনলো। আটা চাকি থেকে বেসন আর চালের গুঁড়ো, সরু বেগুন, পেঁয়াজ, নুন সব নিয়ে এলো। খুঁজে পেতে ননির মা বলে একটা ঝগড়ুটে বুড়িকেও পাকড়াও করলো সে। ননির মা মুখরা হলেও রান্নার ঘাতঘোট জানে। বকা ঝকা মেলা করলো বটে, কিন্তু দিব্যি পরদিন দুপুর থেকে এসে খুব যত্ন করে বেসন গুলে লঙ্কা গুঁড়ো টুড়ো দিয়ে ভেজেও দিল তেলে ভাজা। সেই গন্ধ পাড়াময় ছড়িয়ে পড়তে দেরি হলো না। ফুলি বৌদি তো তেলে ভাজা খেয়ে খুশি। ওদিকে পাড়ার লোকও এসে জুটল মেলা। দেখ না দেখ, তেলে ভাজা সাবার। টুনির মাকে ঝপ করে 30 টাকা দিয়ে ফেললো বগলা। বলল, রোজ যদি একটু করে দাও মাসি, রোজ পাবে। টুনির মা টাকাগুলো ট্যাঁকে গুঁজে আষ্টে মুখে বলে, সে পেরে উঠবো না বাছা, আমার মা যায় ব্যথা। তবে তাতে আটকালো না। পরদিন নিজের হাতেই ঝুড়ি ভর্তি তেলে ভাজা বানিয়ে ফেললো বগলাই। উড়েও গেল দেখতে না দেখতে। দিন 7 মাথায় একদিন বেসন ফেটাচ্ছিল বগলা। একটা রোগা মতো নিরস মুখের 14-15 বছরের ফ্রক পরা মেয়ে সে দাঁড়ালো দোকানের মধ্যে। ভারী মলিন চেহারা। বগলা হাঁ করে মেয়েটাকে দেখে কড়া গলায় বলে, কি চাও? মা তাড়িয়ে দিয়েছে, একটা কাজ দেবে? কি কাজ? এখানে বাপু অসুবিধে আছে, কাজের লোক রাখবার পয়সা নেই আমার। বাসন টাসন ধুয়ে দিতে পারি, বেসন ফাটাতে পারি। না বাপু, ওসব আমি নিজেই করে নিতে পারি, তুমি অন্য জায়গায় দেখো। সারাদিন কিচ্ছু খাইনি, সকালেই বের করে দিয়েছে ঘর থেকে। তার আমি কি করব? ওই ভোজনবাবুকে গিয়ে বলো, উনি সালিশি করেন। গিয়েছিলাম তো, কাজ হয়নি। মাকে ডেকে খুব বকে দিয়েছে, কিন্তু মা আমাকে শাসিয়েছে, বাড়িতে ঢুকলে কেটে ফেলবে। মায়েরা রাগের মাথায় ওরকম কত কথা বলে, তা বলে কি আর সত্যিই কেটে ফেলবে? সত্যিই কেটে ফেলবে নাকি? যাও যাও, ঘরে ফিরে যাও। মাকে তুমি চেনো? আমি চিনব কি করে? চিনলে বলতে না, কেটে হয়তো ফেলবে না,
কিন্তু এমন মার মারবে যে বিছানা ছেড়ে উঠবার সাধ্যই থাকবে না। একবার না হাত মুচড়ে কবজি ভেঙে দিয়েছিল। ও বাবা, তোমার মা তো তাহলে খান্ডার। না বাবা, তোমাকে রেখে কি বিপদে পড়বো নাকি? মেয়েটা অগত্যা দোকানের সামনের গাছতলায় গিয়ে গুটিসুটি মেরে বসে রইল। একটু কষ্ট হচ্ছিল বগলার, কিন্তু ঝুট ঝামেলা সে চায় না। সবে পয়সার মুখ একটু একটু দেখতে শুরু করেছে সে। পাড়া প্রতিবেশীকে চটালে কোথা থেকে কোন ফ্যাঁকড়া ওঠে কে জানে বাবা। তবে সন্ধেবেলা পর্যন্ত মেয়েটাকে বসে থাকতে দেখে বগলা তাকে ডেকে শাল পাতায় কয়েকটা চপ আর বেগুনি দিতে চাইল। মেয়েটা কিন্তু মাথা নেড়ে বলল, নেব না তো, ভিক্ষে দিচ্ছ তো, শুনতে আমার দরকার নেই। অবাক হয়ে বগলা বলে, বাবা, তোমার খুব তেজ আছে তো। কোন বাড়ির মেয়ে তুমি? মেয়েটা একটু অচ্ছেদ্যার ভাব করে বলে, আমার বাবা অনঙ্গ মিস্ত্রি, হাটখোলায় কাঠের কাজের দোকান আছে। নেশাখোর, খুব চিনি। তা তুমি রাতে থাকবে কোথায়? গাছতলায়। এই বয়সের মেয়ে বিপদ হতে কতক্ষণ? চলো দেখি গিয়ে ফুলি বৌদিকে একটু ভজাতে পারি কিনা। না বাপু, বাড়িতে ঝিয়ের কাজ করতে পারবো না। মেয়ে মানুষেরা বড় বাজি হয়, পেটের কথা টেনে বের করবে। তাহলে আমার দোকানেই বা কাজ করতে চাও কেন? এও তো সেই ঝিয়েরই কাজ। তবু ভালো, তুমি তো আর মেয়ে মানুষ নও। ফুলি বৌদি লোক খারাপ নয়, কিন্তু গাছতলার চেয়ে তো ভালো। গাছতলাই বা খারাপ কিসের? আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি নিজের কাজে যাও। নগুলা ফ্যাসাদে পড়ে গেল। মেয়েটা ভারী একগুঁয়ে, দেখতে রোগা পটকা, আর মুখে ভালো মানুষই ভাব থাকলে কি হয়, তেজ বড় কম নয়। সারাদিন একা একা দোকান সামলাতে বড্ড ধকল যায় তার। তবে তার শরীরে মোষের শক্তি, সহজে কাহিল হয় না। আর তার যা অবস্থা, তাতে পয়সা দিয়ে লোক রাখা বেজায় বাবুগিরি। কিন্তু ওই জেদি মেয়েটার তো খুব গুমর, কাজ না করলে পয়সা করি বা খাবার কিছুই নেবে না। তাই অগত্যা সে বলল, তা বলি কি, গামলা টামলা, চায়ের বাসন আর গিলাসগুলো ধুয়ে দিতে পারবে? টিউবকল থেকে জল আনতে হবে কিন্তু। মেয়েটা সন্দিহান চোখে চেয়ে বলল, কাজে নিচ্ছ? তাই না হয় নিলুম, কিন্তু কত দিতে হবে তোমার? আমি তার কি জানি, কোনোদিন কাজ করেছি নাকি বাড়ির বাইরে? যা হয় কিছু দিও। ভাত রাঁধতে পারো? তা পারবো না কেন? তাহলে এই দোকানের তক্ত বসেই রাতে শুয়ে থেকো, আমি ভোজনবাবুর বারান্দাতে শুয়ে থাকবো কোনো। মেয়েটাকে কাজে লাগিয়ে দিয়েই সে ভোজনের কাছে গিয়ে ঘটনা সব খোলসা করে বলে দিল। ভোজেন সব শুনে বলেন, আজ রাতটা যাক, কাল ব্যবস্থা হবে। পরদিনই ভোজনের 4 জন ঠ্যাঙাড়ে গিয়ে অনঙ্গ মিস্ত্রিকে তুলে আনলো। অনঙ্গ ভয়ে চিঁচি করছে। ভোজেন বললেন, মেয়ে সন্তান বলে কথা, তাই কাঁচা বয়স। বলি, কোন আকেলে তোর বউ তাকে ঘরের বার করে বলতে পারিস? মাগিকে বলিস, এরকম বেয়াদপি আর দেখলে এই পাড়া থেকে বাস ওঠাতে হবে। অনঙ্গর বউ ঘণ্টাখানেক বাদে এসে খিদে কেটে ভোজনের পায়ে ধরে মাপ চেয়ে মেয়েকে বাবা বাছা বলে নিয়ে গেল। বাঁচল বগলা। দোকানে শ্রীছাদ ফিরিয়ে ফেলেছে বগলা। নতুন টিনের ঘর, 2টো বেঞ্চ, একটা লম্বাটে টেবিল। দুবেলায় বেশ খদ্দের হচ্ছে। একটা কাজের ছোকরাও রাখতে হলো, একা পেরে উঠছে না বলে।
বাড়িতে মানি অর্ডার করে নিয়মিত টাকা পাঠায়। সেই টাকায় খেয়ে পড়েও তার বাপ শ্যামগায়েন 2 বিঘা জমি কিনে ফেলেছে। সবই ভোজনবাবুর দয়ায়। সময় মতো করালি মরে না গেলে এসব হতো না তার। কিন্তু কথায় আছে, সব দিন সমান যায় না। সবে বগলা গায়েন একটু সুখের মুখ দেখতে শুরু করেছে, অমনি দেশের হাওয়া বদলাতে লাগলো। রাজনীতি ব্যাপারটা বগলা আগে মোটেই বুঝতো না। আজকাল ভোজনবাবুর কাছাকাছি থেকে একটু আধটু বোঝে। ভোজনের কাছে যারা আসে তারা কেউ কেউ দোকানে বসেই নানান কথা টথা কয়। শুনে শুনে বগলা অনেকটা শিখেছে। ভালো মন্দ না জেনে সে ভোজনের পার্টিকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছে। তাই কখনো সখনো 2-4 কথা মুখ দিয়ে ফস করে বেরিয়েও যায়। কিন্তু ইদানিং হঠাৎ বুঝতে পারছে ভোজনবাবুর সেই আগের দাপটটা যেন আর নেই, একটু নিয়ে গেছেন যেন। লোকজনের যাতায়াতও একটু কমতির দিকে। লক্ষণ বড় ভালো নয়। বগলার অবশ্য দোকানের বাইরে জগৎটা নিয়ে ভাববার ফুরসত নেই। সারাদিন খাটে পেটে রোজগার করে, দিনান্তে মোষের মতো ঘুমোয়। একদিন বিক্রি বাটা শেষে পরদিন বাজারের ফর্দ করছিল বসে এক মনে। এমন সময় অনঙ্গ মিস্ত্রির মেয়েটা এসে হাজির। চেহারাটা একটু ফিরেছে, গায়ে নতুন একটা ফ্রক, কপালে টিপ। কি করছো গো তুমি? বগলা একটু হাঁ করেছে, চিনতে পেরে বলল, অনঙ্গ মিস্ত্রির মেয়ে তো। তা তোমার কি খবর? ভালো নয়, বিয়ের কথাবার্তা হচ্ছে। সে তো ভালো কথা। যাই ভালো। কার সঙ্গে জানো? শয়তান বাজুর সঙ্গে। বাজু? সে আবার কে? তোমার তাকে চিনে কাজ নেই। খুব খারাপ নাকি ছেলেটা? সুকুমারের ব্যাটারির দোকানে কাজ করে আর চুরি ছিনতাই করে বেড়ায়। রোজ মদ খেয়ে বাড়ি ফেরে। বগলা দুঃখিত হয়ে বলে, তা কি আর করবে বলো, যার কপালে যা আছে। বিয়ের পর বদলেও যেতে পারে। তোমার কাছে বুঝি হিতবোধে শুনতে এলাম। তবে কি? বলছি, তোমার ওই ভোজন বাবাকে বলে একটা ব্যবস্থা করো তো, নইলে রেলে গলা দেব। কি জ্বালাতন! মুশকিলে পড়লেই এসে হাজির হও। আমি কি তোমার মুশকিলে আসার নাকি? তা নও তো কি? ভালো জ্বালাতো। আমার নিজেরই কত ফ্যাকড়া, দেখছো না? সেসব আমি জানি না, আমার সাপ কথা। বাজুকে মরে গেলেও বিয়ে করতে পারবো না আমি। তা সেটা তোমার বাপকে বুঝিয়ে বলো না কেন? বাপের বুঝতে বইই গেছে, বাজুর নাকি আমাকে ভারী পছন্দ। জানো তো, সেই জন্য বাবাকে 2000 টাকা ঘুষ দিয়ে রেখেছে। বগলা বিস্ময়ে হাঁ করে বলে, উল্টে বরপক্ষই টাকা দিতে চাইছে? কলিযুগ কি শেষ হয়ে গেল নাকি? আহা, মতলব ভালো হলে কি টাকা দিত? আমার বন্ধুরা বলেছে বিয়ের পর কিছুদিন ফুর্তি টুর্তি করে তারপর ঠিক দেখো আমাকে বেঁচে দেবে। কি সর্বনাশ! ভোজনবাবুকে একটু বুঝিয়ে বলো না, তোমার কথায় কাজ হবে। অগত্যা ভোজনের কাছে যেতে হলো বগলাকে। ভোজনবাবু শুনে সেই আগের মতো গা ঝাড়া দিয়ে উঠলেন না, বরং ভাবিত হয়ে বললেন, মুশকিলে ফেললি রে। মতিন চৌধুরী যে রোজ মিটিং করে আমার নামে কুচ্ছ গাইছে রে। তার দলের ছেলেরা আড়ে আড়ে আমার দলের ছেলেদের উপরে নজর রাখছে। এখন অ্যাকশন নিলেই পলিটিক্যাল কালার দিয়ে দেবে। সামনে ইলেকশন, এখন ওসব ঝুট ঝামেলায় যাওয়া ঠিক হবে না। মেয়েটাকে বরং কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে বল। গা ঢাকা দিয়ে? হ্যাঁ, আত্মীয় স্বজন নেই ওর।
পালিয়ে গিয়ে কদিন থেকেই আসুক না। তা মেয়েটার বয়স কত বলতো? 15-15 হবে। তাহলে তো বিয়ে বেআইনি। ওর বাপকে সেটা বুঝিয়ে দিয়ে বল বিয়ে দিলে জেল হবে। বগলা একটু হাসল। ওসব আইন টাইন বাবু টাবুদের জন্য, গরিব দুঃখীর পক্ষে কোনো আইন টাইন নেই বাবু। পুলিশ তো কেসই নিতে যায় না, আর উকিলের পয়সাই বা জোগাবে কে? বোঝেন বাবু সেটা ভালোই জানেন, কিন্তু হাত ঝেড়ে ফেলতে চাইছেন। তার আগের দাপট আর নেই। শোনা যাচ্ছে তার ঠ্যাঙাড়েদের বেশ কয়েকজন মতিনবাবুর কাছে গিয়ে ভিড়েছে। বগলা শুকনো মুখে ফিরে এসে বলল, বলি কি, তোমার কোনো পিসি খুড়ো বা জ্যাঠা নেই? মেয়েটা বেঞ্চে হাঁটুতে মুখ গুজে বসেছিল। যখন মুখ তুলল তখন কান্নায় চোখ ভেসে যাচ্ছে। মাথা নেড়ে বলল, না, এক পিসি আছে খড়গপুরের তালবাগিচায়, সম্পর্ক রাখে না, আর তার বাড়িও চিনি না। কেন গো, ভোজনবাবু কিছু করতে পারবেন না? নগলা একটু রেখে দেখে বলে, তা কি আর পারে না? তবে তার কথা, সামনেই ইলেকশন তো, তাই হাঙ্গামায় যেতে চাইছেন না। কিন্তু আইন তোমার পক্ষে। 18 বছরের আগে বিয়ে করা বারণ। আইন দিয়ে কচু হবে, রেলে গলা দেওয়া ছাড়া আমার উপায় নেই। এই বলে মেয়েটা উঠে গেল, একরকম ছুটেই চলে গেল। নগলা তাতে হাঁপ ছাড়লো বটে, কিন্তু মনটা কেমন যেন কেচড়ে রইল। দিনকাল যে বদলাচ্ছে, তাও মাসখানেকের মধ্যেই টের পেল বগলাচরণ। বগলাচরণ গায়েন বিকেলে উনুন ধরাচ্ছিল। ঠিক এই সময় 8-10টা বাঘা বাঘা চেহারার ছেলে ছোকরা এসে হাজির। তার মধ্যে দুটো চেনা মুখও আছে, বিশু আর পিপলে। তারা একসময় ভোজনবাবুরই ঠ্যাঙাড়ে ছিল, এখন মতিনবাবুর। বাকিরাও আছে না। সুভাষ নামে সর্দার গোছের একটা ছেলে বলল, এই শোরের বাচ্চা, এটা কি তোর বাপের জমিদারি পেয়েছিস? তটস্থ বগলা তাড়াতাড়ি উঠে হাত জোর করে বলে, আগে না, করালিতা মারা গেলেন বলে এই দিন কতক সামাল দিচ্ছি। কার হুকুমে অন্যের দোকান দখল করেছিস? কাকে ভাড়া দিস? আগে হুকুম হলেই দেব, দখল করিনি তো। কালই গিয়ে মতিনবাবুর পার্টি অফিসে দেখা করবি, নইলে দোকান গুঁড়িয়ে দিয়ে যাব। ভোজনবাবুর নাকের ডগাতেই ঘটনা। চেঁচামেচি সবই তিনি ঘরে বসেই শুনতে পাচ্ছেন, কিন্তু উঁকিটিও মারলেন না। হাওয়া যে ঘুরে গেছে তা হাড়ে হাড়ে টের পেল বগলা। রাতের দিকে ভোজনবাবুকে সব বৃত্তান্ত খুলে বলায় ভোজন শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এইরকমই হওয়ার কথা রে। পরদিন বেলা 11টায় ট্যাঁকে 1000 খানেক টাকা নিয়ে কাঁপতে কাঁপতে সে মতিনবাবুর পার্টি অফিসে গিয়ে হাজির হলো। প্রথমটায় তো পাত্তাই দিল না কেউ। বারান্দার সিঁড়িতে ঘণ্টাখানেক বসিয়ে রাখল। তারপর ডেকে পাঠিয়ে চশমা পরা বাবুদের মতো চেহারার একটা হাড় গিলেল। তল চক্ষুতে তাকে দেখে নিয়ে বলল, কত কামিয়েছিস? এমন খ্যানখ্যানে গলা জন্মে শোনেনি বগলা। হাঁচড় কড়াই ছিল, সেটা একটু কচলে নিয়ে বলল, আগে আগে সামান্যই। আমাদের কাছে পাকা খবর আছে। যাকে 7 দিন সময় দেওয়া হলো, দোকান ছেড়ে দেশে চলে যা, ওখানে আমাদের ইলেকশন অফিস হবে। আগে তাহলে যে না খেতে পেয়ে মরব। কেন? তোর ভোজন বাবাই তো আছে রে, যা যা, সময় নষ্ট করিস না। ট্যাগ থেকে 1000টা টাকা বের করে টেবিলে রাখতে যাচ্ছিল। লোকটা পেল্লায় ধমক দিয়ে বলল, ওসব করে সুবিধা হবে না,
টাকা তুলে কেটে পড়ো, মনে থাকে যেন, ঠিক 7 দিন। ফিরে আসতে ভোজনবাবু ঠ্যাঙাড়েদের ঝোনাচারেক এসে চড়াও হলো তার উপরে। নিমুখারাম, বেজন্মা, বিশ্বাসঘাতক। তারপর উচ্চারণ যা করা যায় না, বাপ মা তুলে এমন সব গালাগাল। 2-4টে চড়চাপড়ও পড়ল। ভোজনবাবু বারান্দায় বেরিয়ে এসে লুঙ্গির কষি আঁটতে আঁটতে বললেন, ওরে, ওকে মেরে কি লাভ হবে? ওর হলো পেটের দায়। তোরা বরং পালা করে ঘরটা পাহারা দে, রাত বিরেতে মতিনের ছেলেরা এসে দখল না নিতে পারে। ব্যবসা যে 12টা বাজল তা বুঝতেই পারছে বগলা, কিন্তু সে বিশ্বাসঘাতক বা নিমখারাম তো নয়, মোটেই নয়। কোন দল ঠিক দল তাও তো সে জানে না। একবার মনে হয় এ ভালো, তো অন্যবার মনে হয় ও ভালো। মতিন ভালো না ভোজন ভালো এ কি সে জানে? তার তো অত বুদ্ধি নেই। মনটা বড় উচাটন হয়ে আছে, খেতে পারছে না, ঘুমোতে পারছে না। নম নম করে সকালে দোকানটা খোলে, রাত 10টায় ঝাঁপও ফেলে দেয়। কিন্তু মাঝখানে কি হয় বলতে পারবে না সে। সেদিন রাত 10টার একটু পরে ঝাঁপে ধাক্কা পড়ল। বগলা, এই বগলা, দরজা খোল শালা। বগলা ভয়ে মরে, হাতের কাছেই হাতুড়ি খান ছিল। সেইটাই আড়াল করে আঙুলটা খুলে দিতেই 3-3টে মাতাল ঢুকেই তার উপরে ঝাঁপিয়ে পড়ল। সালা, ওরে বাচ্চা, খানকির ছেলে, বিদ্যেধরীর সঙ্গে আস নাই, বের করছি মজা। বলে সে কি মানে বাবা? কে বিদ্যেধরী, কি বৃত্তান্ত কিছুই বুঝতে পারল না বগলা। শুধু মারকে হাল্লাক হয়ে যাচ্ছে। কিন্তু এরকম তো চলতে দেওয়া যায় না। টিনের বেড়ার সঙ্গে যখন সেঁটে গেছে তখনই একবার মনে হলো, গায়ে গতরে সেও তো বড় কম ছিল না। কখনো পরখ করা হয়নি বটে, কিন্তু এই যাত্রায় পাল্টি মার না দিলে যে প্রাণ বাজে না। সামনে ছোকরা তার গলা টিপে ধরবার চেষ্টা করেছিল, তাকেই তলপেটে প্রথম হাঁটুর গুঁতোটা মারল সে। তাতে হাত একটু আলগা হতে পরপর 2টো ঘুষি বসালো মুখে। ছোকরা উল্টে পড়ল গিয়ে পিছনে। বেঞ্চের কোনায় মাথাটা লেগে সেই যে ধরাশায়ী হলো, আর নড়ল না। দ্বিতীয় ছোকরা তেমন জোয়ান নয়, তাকে হেডমুন্ডে ধরে পিঠে কোনোই বসিয়ে দিতেই সে একটা আঁক করে শব্দ করে বসে পড়ল। 3 নম্বরটা একটা ছোড়া জাতীয় কিছু বের করেছিল কোমর থেকে। হাতুড়িটা তুলে তার চোয়ালে মারাতেই সে একটা ব্যাংবাজি খেয়ে উপুড় হয়ে শুয়ে পড়ল। চেঁচামেচি শুনে লোক জড়ো হয়েছিল মন্দ নয়, এত রাতেও। একজন হাঁ করে পড়ে থাকা 3 জনের দিকে চেয়ে থেকে বলল, উড়েছিস কিরে বগলা? এই যে বাজু মস্তান, আর ওইটে যে চেলটু, আর ওইটে তপন। সে অবাক হয়ে বলে, এরা সব কারা? হাট খেলার মস্তান, দিনে দুপুরে মাথা কাটে। ঠেলা বুঝবি বাপ, কাজটা ভালো করিসনি কিন্তু। গুন্ডাগুলোর খবর পেয়ে পুলিশ এলো, মেলা জিজ্ঞাসাবাদ হলো। পরদিন বগলাকে থানায় যেতে বলে 3 জনকে তুলে নিয়ে গেল। কেন কে জানে, আজ রাতে বগলার খুব খিদে হলো, মুখে রুচিটাও ফিরে এসেছে। ডাল ভাত পেট ভরে খেয়ে ঘুমোলো ভালো। ভাবলো দেশেই ফিরে যাবে। শুধু বিদ্যেধরীটা যে কে বুঝতে পারছিল না। অনুঙ্গ মিস্ত্রির মেয়েটা নাকি? গুন্ডাদের একজন যখন বাজু মস্তান তখন হতেও পারে, কিন্তু বিদ্যেধরীর সঙ্গে তো তার আশনাই নেই। আশ্চর্যের বিষয়, পরদিন 2 পার্টি থানায় গিয়ে এজাহার দিল যে
বগলাচরণ গায়েন তাদেরই লোক। উল্টো পার্টির লোকেরা তার উপরে হামলা করেছে। থানা তাই আর বিশেষ ঘাঁটালো না বগলাকে। 3 গুন্ডা জামিনও পেল না। দিন 7 পরের কথা। সন্ধ্যের পরে দোকানে খদ্দের ছিল না। খুব বাদলা গেছে সারাদিন। বগলা উনুনে খিচুড়ি চাপিয়ে বসে ফর্দ করছিল। এমন সময় মেয়েটা এসে হাজির। শরীরে ভেজা ভাব, চুল থেকে জল পড়ছে, মুখে বৃষ্টিতে ধোয়া হাসি। কি করছো? ও বাবা, তুমি? সাংঘাতিক মেয়ে তো। তোমার জন্য তো আমি খুন হতেই বসেছিলাম। আহা, আর আমি যে রেলে গলা দিতে যাচ্ছিলাম। সে তো আর আমার জন্য নয়, তোমার জন্যই। তার মানে? সে তোমাকে বুঝতে হবে না। একটা কথা বলতে এলাম। কথা? কি কথা? একটা কাজ দেবে? আবার আবার সেই কথা? দেখো বাছা, আমি গরিব মানুষ। বেতন দিয়ে লোক রাখা আমার পোষায় না। আর বাসন ধোয়া ভাই ফরমাস করবার জন্য একটা ছোকরা তো রেখেছি। তাইতেই বেশ খরচ হয়ে যাচ্ছে। মেয়েটা মুখ টিপে হাসছিল, বলল, আহা, তা বলে শুনবো কেন? কাজ আমি মেলায় জানি, তুমি কিন্তু ঠকবে না। উনুন ধরানো, ঝাড়পাট দেওয়া, পাতলা করে বেগুন কেটে দেব, বেসন ফেটিয়ে দেব, 2 বেলা ভাত রাঁধবো, বিছানাও পেতে দেব, আর হিসেব রাখবো। আর আর তোমাকে সামলাবো। দেবে না কাজ? বগলা তেমন বুদ্ধিমান নয় ঠিকই, তবু কিছুক্ষণ হা করে চেয়ে থাকবার পর মেয়েটার মুখের বিচ্ছু হাসিটি দেখে কথাটা যেন বুঝতে পারল। তারপর হাঁ বন্ধ করে খিচুড়িটায় হাতা দিয়ে নাড়া দিল খানিকক্ষণ। তারপর চোখ নামিয়ে নিয়ে বলল, কাজ না দিয়ে উপায় আছে? যা জুলুমবাজ মেয়ে তুমি। শেষ হলো আজকের গল্প। শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা গল্প বিদ্যেধরী। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা গল্পটি পুরো শুনলেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলবার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।